এক সমুদ্র প্রেম। লেখিকা নুসরাত সুলতানা সেজতি। পর্ব সংখ্যা 2। ওঠ! কি শানিত কণ্ঠ! পিউর বুক ছ্যাঁত করে উঠল। আঁচ পেল ধূসরের ক্ষুব্ধ মেজাজে। মানুষটা প্রচণ্ড রেগে থাকলে আওয়াজ এমন গম্ভীর শোনায়। দুরু দুরু চিত্তে উঠতে চাইল পিউ। কোমরের হাড় ব্যথায় টনটন করল সহসা। ভীষণ বেগে কমলি ডগার মতন লতিয়ে দাঁড়ালো মেয়েটা। নিজের প্রতি হতাশায় দ্বিখণ্ডিত বুক। যার ভয়ে সারাদিন ঘরে লুকিয়েছিল, খেতে এলো না, এই এতক্ষণে শেষমেশ তা খপ্পরেই পড়েছে। কটা বাজে? প্রশ্নটা ধেয়ে এলো তখনই। নড়ে চড়ে তাকালো পিউ। ডিমবাতির সবুজ প্রভায় ধূসরের শ্যামলা চেহারা স্পষ্ট স্পষ্ট তার কবজিতে বাঁধা চকচকে ঘড়িটাও। পিউ মুখ ফুসকে বলে ফেলল, আপনার কাছেই তো ঘড়ি আছে। তুই বোধহয় আমার মার খেতে চাইছিস। এই এক কথায় চুপসে এলো মেয়েটা। রুদ্ধ মস্তক ফিরে গেল অতীতে। দুপুরে সেই দাবাং চট্টার দৃশ্য মনে পড়ল ফের। এবার বাধ্যন্যায় জানালো 12টা। এ বাড়িতে রাতে খাওয়ার সময় 10টা। তাহলে 2 ঘন্টা কোথায় ছিলিস তুই? ও মিনমিন করে বলল, ঘুমাচ্ছিলাম। ধূসর কণ্ঠ পুরো। একদম মিথ্যা বলবি না। ভেবেছিলি ঘরের দরজা আটকে থাকলেই বেঁচে যাবে। কিছু বলবো না। পিউ নিম্নষ্ট দাঁতে কামড়ালো। কথা খুঁজলো মনে মনে। আচমকা টেনে নেওয়া চেয়ারটা এগিয়ে দিল ধূসর। আদেশ করলো থমথমে গলায়, বস। শব্দ কম, কণ্ঠ নিরেট। পিউ দ্বিধায় পড়ল ভীষণ। আবার বসতে গেলে চেয়ার টানবে না তো? ধূসর থমকে বলল, বসতে বলেছি না তোকে? বস। তস্ত ধপ করে বসে পড়ল মেয়েটা। ভয়ত বিভ্রান্ত লোচনে চাইল মুখ তুলে। ধূসর আরেকটা চেয়ার এনে সামনে বসলো ওর, একদম মুখোমুখি, চোখের কাছে। প্রিয় মানুষটার নৈকট্যে ভয় ডর উবে গেল পিউর। পরিচিত কম্পনে বুকখানা লাফ ঝাঁপ তুলল। মুগ্ধতার বানে ডুবে মরার মাঝেই ছুটে এলো একটি নরম স্বর। বড় মায়া নিয়ে প্রশ্ন করেছে, তুই কি সত্যি ওই ছেলেটাকে ভালোবাসিস? পিউ সজোরে মাথা নাড়ালো। মনে মনে বলল, পাগল হলেন? এই ছোট্ট জীবনে মানুষ কি ওরকম ভুল করে? আপনার মতন একটা জলজান্ত আইটেম রেখে আমি অমন গোবর গণেশের প্রেমে পড়ব? কোন দুঃখে! কিন্তু মুখে আর বলা হলো না। বরাবরের মতন এবারেও মনেই আহুতি দিল। ধূসর এত কাছে, যেখানে ওকে একটু দেখলেই সপ্তদশীর বুক তোলপাড় চলে অনুভূতির, সেখানে এখন কেমন লাগছে কাকে বোঝাবে পিউ? নার্ভাসনেসে আড়ষ্ট হয়ে জিভে ঠোঁট ভেজালো কিশোরী। তোকে কিছু জিজ্ঞাসা করেছি পিউ। অধৈর্য ধূসর। কোমল কণ্ঠ পেল্টে গেছে ফের। দর আওয়াজ পিউর এক সমুদ্র প্রেম উড়িয়ে নিল। ফিরে এলো পুরানো সেই জেদ। ধূসরকে একটুখানি বাজিয়ে দেখতে কাঁপা। হ্যাঁ, বাসি। ধূসর ক্ষেপে যায়। তুম করে ঘুষি বসায় চেয়ারে। ভয়ে ছলকে উঠল পিউ। সন্ধিহান চোখ মুখ চমকে থমকে তাকালো। ধূসর গভীর নেত্র জ্বলছে। রুষ্ট রুক্ষ চোখে কিছুক্ষণ চেয়ে রইল সে। মিনিট কয়েকে পিউর গোল চেহারা ঘুরে এলো ধ্যান। সুনিপুণ মনোযোগ তাতে। হুট করেই হেসে উঠল। তারপর আলগোছের একপাশে হাসি কেমন বিদ্রুপ করে বলল, মিথ্যা বলতেও যোগ্যতা লাগে। তোর মতো নির্বোধের তাও নেই। পিউ থতমত খেল। প্রখর কৌতূহল পেকে গেল ভ্রু দুটো। কি মিথ্যা বলেছি আমি? ধূসর উঠে দাঁড়ালো। যাওয়ার সময় পা বাড়ালো সামনে। একটু থেমে ঘুরে তাকালো আবার। হুকুম ছুড়ল আঙুল তুলে, ভদ্র মেয়ের মতন চুপচাপ খেয়ে ঘুমিয়ে পড়। এই কথাটা দ্বিতীয়বার বলতে হলে তোর কপালে দুঃখ আছে পিউ। মানুষটা চলে যায়, কিন্তু পিউ নড়ল না। মুখবে আধারে মেখে ও ঠায় দাঁড়িয়ে রইল। ধূসরের এই অযাচিত আচরণ তাজ্জব সে। এমনটা তো আশা করেনি। যা ভেবেছিল তার চেয়ে কিছুই হলো না। অন্য কাউকে ভালোবেসে জেনেও ধূসর ভাই কোনো শাস্তি দিল না, কিছু বললেন না। পিউর বুক ভেঙে গেল। মুখ জুড়ে
মেঘেদের পায়চারি। কেন কিছু বলল না ধূসর? দুপুরের চটটা তবে সামান্য? হ্যাঁ তাই তো। আজ যদি পিউ বাড়ির কারোর সামনে এই এক কথা বলতো, সেও নিশ্চয়ই এভাবে শাসন করতো ওকে। তুষার কি তবে বড় ভাইদের দায়িত্ব পালন করেছেন? ওর মনে আলাদা কোনো ফিলিংস নেই? পিউর ভেতরটা হু হু করে উঠল। ক্লেশে মর্মে মিঠে গেল খিদে। ছল ছল নয়নে ধূসরের প্রস্থান দেখল সে। তার প্রতি একতরফা প্রেমে মরছে পিউ। কেন মরছে? এই একতরফা প্রেমে যে ভীষণ জ্বালা। ফাঁদ এটা, মরণ ফাঁদ, বা তার চেয়েও ভয়ানক কিছু। নাহলে পিউর ভেতরটা এমন ছিঁড়ে যাবে কেন? কেন এত কষ্ট হবে? কেন ধূসর কিছু না বলাতে কান্না এসে থমকে দাঁড়াবে গলার ওপর? পিউর কানে হেডফোন, ফুল ভলিউমে গান বাজছে সেখানে। সুরেলা পুরুষালী কণ্ঠ বড় মায়া নিয়ে গাইছে। বোঝে না সে, বোঝে না, বোঝে না সে, বোঝে না। পিউর বুক চুরমার করে কান্না পাচ্ছে। আসলেই ধূসর বোঝে না, কিছু বোঝে না। এই গান ওর জন্যেই তৈরি হয়েছে। কেন যে ওই পাষাণ্ড মানুষের প্রেমে পড়তে গেল? আচমকা দরজায় টোকা দিল কেউ। ধারালো আওয়াজ। কান থেকে হেডফোন সরালো মেয়েটা। অধৈর্য ব্যক্তিটির বড্ড তাড়া। এত জোরে জোরে কে ধাক্কায়? পিউ কপাল কোঁচকায়। এত রাতে কে আসবে? ঝটপট গিয়ে দরজা খুলল সে। ওপাশের মানুষটা দেখেই সিট দ্বারা সোজা হলো পরপর। ধূসর ভাই। পরনে কালো টি শার্ট আর চেক চেক ট্রাউজারে যেন পুরো টসটসে স্ট্রবেরি। তামাটে পুরুষের মনোহর রূপে পিউর দুঃখ শেষ। মুগ্ধ চোখে আওড়ালো, কি সুন্দর আমার ধূসর ভয়। গম্ভীর মানব বাক্য ছুড়ল সে সময়। সামনে থেকে সর। পিউ নড়ে ওঠে, তস্ত সরে দাঁড়ায়। ধূসর ভেতরে ঢুকলো। এতক্ষণে ওর হাতের দিকে নজর পড়ল মেয়েটার। একটা সাদা ট্রেতে প্লেট বাটি সাজিয়ে এনেছে। পিউ বিস্মিত, স্তম্ভির। ধূসর ভাই ওর জন্যে খাবার এনেছেন? ধূসর সোজা গিয়ে ট্রে রাখলো টেবিলে, বসলো বিছানায়। হঠাৎ ঘাড় কাত করে চাইতেই পিউর বুকে বাজ পড়ল। এইভাবে কে থাকায় খুন হবে নির্ঘাত? ধূসর কোমল কণ্ঠে শোধায়, এদিকে আয়। বলতে দেরি পিউর ছুটতে দেরি হয় না। বিধিবম বিপত্তি ঘটালো বেসামাল বেগ। ব্যস্ত পা দুটো বিঁধল পাপসে। হোঁচটকে পিউ পড়তে নেয়। অমনি উঠে আসে ধূসর। কিন্তু দুরন্ত মেয়ের গতি রোধ করা গেল না। ধরার আগেই পিউ গায়ের ওপর হুমড়ি খেয়ে পড়ল। আকস্মিক টাল রাখতে না পেরে ধূসর সহ পড়ে গেল নিচে। ধূসর উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, তুই ঠিক আছিস? পিউ কিছু বলল না। সে হাঁ করেছে। ধূসরের চ্যাপটা বুকে পড়ে আছে বুঝতেই জগৎ পাল্টে গেছে বিমোহে। ধূসর ভ্রু গোচালো। কি হলো? ওঠ। পিউ নিজে মাঝে নেই, খেই হারিয়েছে অনুভূতিতে। জিভ ফসকে বলল, না উঠলে হয় না? থাপ্পড় খাবি। নিষ্ঠুর জবাবে হুঁশ ফিরল তার। খেয়াল পড়ল কি বলে বসেছে। পিউ লজ্জা পায়, হাঁসফাঁস করে সরে আসে। ধূসর উঠল, ঠিকঠাক করলো টি শার্ট। সপ্তদশীর তখন কোনটায় মর্মর দশা। ঝাড় তবে মানুষটাতে তাকাতে কষ্ট। মেয়েটা মন খিচে মাথা নুইয়ে রাখলো। ছি, দিক বিদিক বলে এটা কি বলে ফেললো? ধূসর ভাই কি ভাবলেন ওকে? মানুষটা বলল, একটু সাবধানে চলতে পারিস না? এক্ষুনি একটা অঘটন ঘটলে কি হতো? পিউ ক্লান্ত চোখে চাইল। অঘটন তো ঘটেই গেছে। এই যে আপনি আমার মন নিয়ে ছিনিমিনি খেলছেন, এর থেকে বড় অঘটন আর হয় বলুন তো? হাঁ করে কি দেখছিস? পিউ ধ্যান ভাঙল, পিঠ সোজা করে নামিয়ে নিল চিবুক। ধূসর ফোঁস করে শ্বাস ফেলল, শুধালো সরাসরি, খাসনি কেন? পিউ নুইয়ে যায়। এখন কি উত্তর দেবে? আপনার চোখে স্তব্ধ হয়ে গলা দিয়ে খাবার নামেনি? বলবে এটা? না, আর একটা ছ্যাঁচড়ামো হবে। আস্তে করে জানালো, খেতে ইচ্ছা করেনি। ধূসর বিফলে শ্বাস ছাড়ল। লম্বা পায়ে এসে বসলো বিছানায়। পাশের জায়গা ছুঁয়ে বলল, এখানে বস। পিউ বাধ্য মেয়ে। আস্তে ধীরে গিয়ে বসলো সেখানে। ধূসর চোখ হাতে
থালায়, ঠোঁট কামড়ে কিছু একটা ভেবেছে। সেই দৃষ্টি দেখে পিউ বুকখানা প্রত্যাশায় চকচকে উঠল। এক অলীক স্বপ্ন এসে মাথা তুলল মনে। ভাবল ধূসর ভাই নিশ্চয়ই খাইয়ে দেবেন, যত্ন করে ভাত মেখে বলবেন, নে পিউ খা। হলো না, এবারেও এমন কিছু হলো না। ধূসর নির্দয়ের মতন প্লেট ঠেলে দিল সামনে, বলল হাস্যহীন, খেয়ে নে। পিউর কল্পনা শেষ, কাঁচের মতন ঝরঝর করে ভেঙে পড়ল তা। মুখ কালো করে বলল, পরে খাবো। ধূসর চোখ বাঁকায়, এক্ষুনি। মেয়েটা হার মারল। তপ্ত দৃষ্টির সামনে চটপট দেখানো তার সাধ্য নেই। ধূসর কোমল হাতটা টেনে নিয়ে পানি ঢালল, হাত ধুয়ে বলল, পুরোটা শেষ কর। পিউ ঠোঁট উল্টে ভাত মেখে মুখে দেয়। তার মন খারাপ, চেহারায় অনীহা। যদি খাইয়ে না দেবে তাহলে ঢং করে খাবার আনার মানে কি ছিল? খাবার চিবোতে চিবোতে একবার ধূসরের দিকে চাইল পিউ। নিস্তেজ চাউনি অমনি সচেতন হলো ধূসর আরেক দিকে চেয়ে। কিন্তু পিউর মনে হলো মানুষটা দেখছিল ওকে, চেয়েছিল ঠিক যেমন করে পিউ চেয়ে থাকে। ততক্ষণে পকেট থেকে ফোন বের করেছে ধূসর। পাশ থেকে উঠে গিয়ে অধীরে কেদারায় বসেছে। কিন্তু পিউর চোখ সরল না, একই রকম নিষ্পলক চেয়ে রইল সে। শিকদার পরিবারের সবাই সুদর্শন বলতে সাদীপকে বোঝে, অতিরিক্ত ফর্সা সে, কিন্তু পিউ তার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ। সুশোভিত পুরুষটি হলো ধূসর। মানুষটির গায়ের রং শ্যামলা, অথচ বাকি সব হৃদয় ছিনিয়ে নেওয়ার মতন। পিউর কাছে ধূসর মানে অভিভূতি, ধূসর মানে ভালোবাসা, ধূসর মানে পিউর কাছে আস্ত ডেরি মিল্ক। শেষ 3 বছর যাবৎ এক অদ্ভুত রোগে ভুগছে সে। ধূসর বকলে ধমকালে কিচ্ছু এসে যায় না, উল্টো ভালো লাগে। ইচ্ছে হয় ধূসরকে সারাদিন সামনে বসিয়ে রাখতে, সে ধমকাবে আর পিউ গালে হাত দিয়ে হাঁ করে শুনবে ওসব। কিন্তু এভাবে চললে তো বেশি দিন বাঁচবে না ও। মানুষটা নিষ্ঠুর, এমন দয়ামায়াহীন লোকের প্রেমে জ্বরে ভুগলে মরণ অবধারিত। খাওয়া শেষ, প্লেট গুছিয়ে আবার টেবিলে রাখলো পিউ। ছোট করে জানালো শেষ। ধূসর আঙুল ফোনের স্ক্রিনে ব্যস্ত, চোখ না তুলে বলল, শুধুমাত্র প্রথমবার তোকে মেরেছি বলে খাবার এই অবধি আনলাম, তাই বলে ভাবিস না বলবো মেরে ভুল করেছিস। পরের বার যদি এরকম কিছু শুনি বা দেখি, আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। তর্জন গর্জনে পিউর কিছু যায় এলো না, বরং তুলতুলে ভালো লাগা ভরে গেল বুকটায়। একটু যাচাই করতে বলল, কেন ধূসর ভাই, আপনি তো আর কাউকে এতটা কড়াকড়ি দেননি। এতগুলো ভাই বোনের মধ্যে কি শুধু আমাকেই খুঁজে পেলেন? প্রশ্ন করে অপেক্ষা করলো সে। চাইল, খুব করে চাইল ধূসর বলবে, হ্যাঁ পেতাম, কারণ আমি তোকে ভালোবাসি আর কাউকে নয়। হয়নি। এবারও তাকে আহত করে বাঁকা উত্তর এলো, হ্যাঁ তোর মতো তো আর বাকিরা বাঁদর নয় যে প্রেমপত্র হাতে করে বাড়ি ফিরবে। এতটা পাকামো এই বাড়ির কোনো ছেলেমেয়ে করেনি। বয়স 17, অথচ প্রেম ভালোবাসা বোঝে। ইচড়ি পাকা একটা। পিউর ঠোঁট ওল্টালো, দীর্ঘশ্বাস ফেলল। প্রত্যেকবার ভাবে এক, হয় আরেক। ধূসর ভাই এমন এমন চমকে দেওয়া কাজ করেন যা তার আশা ভরসা ধূলিসাৎ করে দেয়। ধূসর উঠে এলো, ড্রয়ার খুলল টেবিলে, ওষুধ বক্স এনে একটা ওষুধ দিল, তাতে পানির গ্লাস সহ পিউর সামনে দিয়ে বলল, রাত অনেক হয়েছে, খেয়ে ঘুমা, সকালে হতে হতে ব্যথা সেরে যাবে। চট করে কাটার নেই চাইল পিউ। একবার ওষুধ দেখলো, একবার ও খেয়ে। এটা যে পেইন কিলার, এর মানে ধূসর ভাই ঠিক বুঝেছেন ও ব্যথা পেয়েছে। পিউর বিস্ময় দেখা দায়িত্ব ধূসর নিল না, বেরিয়ে গেল দীর্ঘ পায়ে। সেদিকে চেয়ে হাসল পিউ। ভীষণ মুক্ত শ্বাস টেনে ভাবল, আমি না বলতেই যদি উনি আমার ব্যথা বোঝেন, তবে ভালোবাসাটাও তো বোঝার কথা। সেই রাতটা পিউর ভালো কাটার কথা ছিল, কিন্তু কাটেনি। ধূসর ভাইয়ের দিয়ে যাওয়া ছোট্ট আশায় ঝলসে গেল রাতের ঘুম। ছটফট করতে করতে ফজরে চোখ লেগে গেল। উঠল বেলা করে, তখন প্রায় 9টা বাজে ঘড়িতে।
পিউ তাড়াহুড়ো করে ফ্রেশ হলো। কলেজে যাওয়া জরুরি, এই বাড়ির নিয়ম। খুব অসুস্থ না হলে ক্লাস মিস দেওয়া যায় না। আর এই নিয়ম তৈরি করেছেন স্বয়ং আমজাদ সিকদার, বাড়ির একমাত্র কর্তা যিনি। অথচ এই ভদ্রলোকের সাথে তুষারের যোজন যোজন দূরত্ব। কিসের একটা অদৃশ্য প্রতিযোগিতা। বাড়ির প্রত্যেকে যেখানে আমজাদের শাসনে তটস্থ থাকে, তুষার সেখানে গা ভাসানোর ছেলে। আমজাদের ধমক, চোখ রাঙানো সবেতেই সে নিরুদ্বেগ, নিষ্ক্রিয়। এর অবশ্য কারণ আছে। আমজাদ সিকদারের তুখোড় অপছন্দের আরেক নাম রাজনীতি। পক্ষান্তরে এই রাজনীতিতেই আষ্টে পৃষ্ঠে জড়িয়ে তুষার। ঠিক এজন্যই ওকে একদিন দেশ ছাড়তে হয়েছিল। কিন্তু না, পথে আনা যায়নি। তবে আশ্চর্য সত্যি হলো, তুষারের এই নির্ভীক চিত্তই মন পাখিকে ফুরুত করে উড়িয়ে নিয়েছে যাকে ও ভালোবাসে। সে যদি বাবার চোখে চোখ রেখে বলতেই না পারলো পিউকে আমার চাই, তাহলে সে কেমন পুরুষ শুনি। পিউ তাড়াহুড়ো করে নিচে এলো। বাড়ির সবাই তখন নাস্তার টেবিলে, শুধু কর্তারা কেউ নেই। অফিসের উদ্দেশ্যে কাক ভরে বেরিয়ে পড়েন তারা। শুক্রবার ছাড়া তাদের সাথে পিউ সকালের খাবার কবে খেয়েছে মনে পড়ে না। ও চেয়ারে বসে আশেপাশে চাইল, তুষার ভাই কোথায়। প্রশ্নের মাঝেই হাজির হলো সে, নিদ্রিত ভাব স্পষ্ট চেহারায়। পিউর বুকে দুম করে লাগলো তাতে। ইস, কি কিউট লাগছে। ইচ্ছা করছে ছুটে গিয়ে একটা চুমু খেয়ে ফেলতে। কিরে পিউ, কাল রাতে কি হয়েছিল তোর? মেয়েটার ঘোর ভাঙে। চোখ সরিয়ে বলে, কই ছোটো মা, কী হবে? জবা বললেন, কিছু না হলে খেতে এলি না কেন? কতজন ডাকলাম, উঠলি না। রাদীপ দাঁত বের করে বলল, পিউপু মনে হয় ছ্যাঁকা খেয়েছে। পিউ পানির গ্লাসে চুমুক দিয়েছিল সবে। অবোধ বালকের কথায় ছিটকে এলো সেটা। সবার অবাক চোখ তখন রাদীপের ওপর। জবা বেগম ধমকে বললেন, চুপ, কোথা থেকে শিখেছিস এসব? রাদীপ কাঁচুমাচু করে বলল, টিভিতে দেখেছিলাম নায়িকারা দুঃখ পেলে ঘর আটকে বসে থাকে। রাদীপ রেগে বলল, আজ থেকে তোর টিভি দেখা বন্ধ। বেচারা সাপাই দিতে চাইল, কিন্তু পারল না। প্রতিমধ্যেই জবা বেগম বললেন, চুপ, আর কোনো কথা না। প্লেটের খাবার তো এক ফোঁটাও নড়ছে না, চুপচাপ খা। দুঃখী দুঃখী চেহারায় খাবার মুখে পুরল রাদীপ। ছেলেটা এখনও বুঝতে পারছে না একঘর মুরব্বির সামনে কি বলে বসেছে। পিউ আর চোখে তুষারকে দেখছিল, কি চুপচাপ খাচ্ছে। সামনের প্লেট বাটি ছাড়া বাকি কিছুতেই মন নেই। এতক্ষণে মুখ দিয়ে একটা কথাও বের হলো না। মেজুমা কখন থেকে জিজ্ঞাসা করছে, আর একটু ভাজি দিই, একটু জুস দিই? শুধু হু হাঁ করছে কেন? একটু কথা বললে কি হয়? পিউ না হয় মুগ্ধ হয়ে শুনতো। তুষারের পাশের চেয়ারে টান পড়তেই পিউর ভাবনা কাটল। পুষ্প এসে বসেছে, হাফ ভাবে ব্যস্ততা। গলা তুলে বলল, আম্মু, আমাকে এক কাপ চা দাও। মিনা চেঁচালো অদূর থেকে, সময় লাগবে, বস। রুবাইদা বললেন, শুধু চা খাবি কেন? নাস্তা করবি না? না মেজমা, আমার পেটের অবস্থা ভালো না, আপাতত স্যালাইন খেয়ে বেঁচে আছি। সে কি? কেন? কিছু তো বলিসনি। আরে সামান্য ব্যাপার। তোর পড়াশোনার কি খবর পুষ্প? এই এতক্ষণে কথা বলল তুষার। পিউর আদল সংকীর্ণ হতে যথেষ্ট। ঝা, ও এত সময় ধরে বসে আছে এখানে, কই ওকে তো কিছু জিজ্ঞাসা করলো না? পড়াশোনা তো সেও করে, তাই না? পুষ্প ঘাবড়ে যায়, একটু হেসে বলল, এই তো ভালো ভাইয়া। তোর ক্লাস শেষ হয় কখন? 1টায়। কাল বাড়ি ফিরলি 4টায়। কোথায় গিয়েছিলিস? একটা প্রশ্নও তুষার ওর দিকে তাকিয়ে করেনি, অথচ বাকিদের প্রশ্নবিদ্ধ দৃষ্টি সব্যস্ত আছড়ে পড়ল পুষ্পতে। ভরকে গেল মেয়েটা। কি বলবে, কি করবে হযবরল ভাব। মিনমিনিয়ে বলল, রাস্তায় জ্যাম ছিল। রাস্তায় জ্যাম নদীর পাড়ে থাকে না? ফুচকা খেলে ভালো জায়গা থেকে খাওয়া উচিত, তাহলে আর দরকার হবে না স্যালাইনের। তুষার মুখ মুছতে মুছতে উঠে গেল। তার খাওয়া শেষ। তবে সঙ্গে সঙ্গে পুষ্পর পিঠে দুম করে কিল বসালো মিনা বেগম। তুষারের কথাগুলো শুনেই রান্নাঘরে কাজ ফেলে ছুটে এসেছেন তিনি। হঠাৎ হামলায় ব্যথায় মুচড়ে উঠল মেয়েটা। ভদ্রমহিলা চটে বললেন, এই তোর এক্সট্রা ক্লাস?
আজকে আসুক তোর বাবা, ড্যাং ড্যাং করে ঘুরে বেড়ানো বার করব। ও কাঁদো কাঁদো মুখে বসে রইল। মায়ের থেকে রুবাইদা ওকে আড়াল করে বললেন, থাক থাক আপা, ছোট মানুষ। মেজো মাকে দেখে হাসলো পিউ, গালে হাত দিয়ে ভাবল, আমার হবু শাশুড়ি মা কিন্তু ফার্স্ট ক্লাস। বিয়ের পর তুষার ভাইয়ের সাথে আমার ঝগড়া হলে আমাদেরও এইভাবে মিটমাট করিয়ে দেবে। পুষ্প ছলছলে চোখ দেখে মায়া হয় পিউ। তুষার ভাই এমন করেন কেন? নিজে তো একটা পান্তা ভাত, পাখিটা কি একটু ঘুরবেও না? ঠিক এই কারণে মানুষটাকে সবাই সমঝে চলে। চোখ তো নয়, যেন জ্যান্ত বাজ পাখি, কখন কোন দিক থাকে কেউ জানে না। এই যে আপু ক্লাস শেষ করে সামান্য একটু ফুচকা খেতে গিয়েছে, সেটাও চোখে পড়া যায়। পিউ নাস্তা শেষ, কাঁধ ব্যাগটা পিঠে চড়ে দাঁড়ালো। অমনি কোথা থেকে বলল সাদীপ, পিউ দাঁড়া, আমিও যাব, আপনার অফিস তো উল্টো দিকে। সাদীপ হাত ধুতে ধুতে বলল, সমস্যা নেই, ঘুরে যাব আজ। সোজা রাস্তাটায় জ্যাম পড়ে খুব, তুই চল, তোকে এগিয়ে দেই। পিউ খুশি হয়ে গেল সাদীপের বাইকে যাবে ভেবে। গাড়ির ভেতর ওর এত দম বন্ধ লাগে, বাইকে কি সুন্দর হাওয়া বাতাস আসে। পার্কিং লটে সাদীপ বাইক বের করে গেটে আনলো। পিউ উঠতে উঠতে বলল, জানেন ভাইয়া, আমার না গাড়ির থেকে বাইক বেশি পছন্দ। গাড়ির চারপাশ আটকানো, তাই না বললে যেতামই না। সাদীপ হাসলো, বলল, অফিসের রাস্তাটা ওদিকে হলে আমি তোকে রোজ পৌঁছে দিতাম। পিউ মাথা ঝাঁকায়। আচমকা চোখে পড়ে দোতলায় তুষারের ঘরের দিকে। বারান্দায় দাঁড়িয়ে সে চোখ এদিকে ওদের ওপর। সাদীপ বাইক ছুটিয়ে গেট পার হলো। তখন পিউ চেয়ে রইল সেদিকে। অত দূরত্বেও যেন তুষারের নিকটে। কটমটে চিবুক স্পষ্ট বুঝল সে। পিউ আশ্চর্য হয়, প্রশ্ন করে নিজেকে, তুষার ভাই কি রাগ করলেন?